ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো এখানে দেওয়া আছে যে পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো, কয়েকটা ইম্পর্টেন্ট ফ্র্যাকশন যেগুলো তোমাদের মনে রাখলে সুবিধা হয়। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। আর ফ্র্যাকশন থেকে, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে বের করে, জাস্ট 100 দিয়ে ডিভাইড করে কাটাকাটি করলেই তোমার ফ্র্যাকশনটা তুমি পেয়ে যাবে। যেমন আমরা যদি ধরি যেমন 25%, তো 25% মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 100, তো কাটাকাটি করলে 1/4 আসে। ঠিক আছে, তারপরে 25%কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে? 12.5%। 12.5% মানে 1/8 হয়ে যাবে। এই দুটোকে যদি আমি যোগ করে দিই 25 আর 12.5, তাহলে 37.5 হয়। তাহলে তুমি পেয়ে যাবে এইটাকে আবার তুমি লিখতে পারো 2/8 লিখতে পারো। তাহলে 2/8 প্লাস 1/8, 3/8 হয়ে যাবে, এটা পেয়ে যাবে। 25কে আবার 3 দিয়ে যদি গুণ করো তাহলে 75 হয়ে যাবে, তাহলে 3/4। মানে দেখতে পাচ্ছ একটা জিনিস থেকে আরেকটা জিনিস তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে স্পেশালি যেগুলো মনে রাখতে হবে, যেমন হচ্ছে 1/3। 1/3 মানে হচ্ছে 100 ভাগে 100কে 3 ভাগ করা হচ্ছে। হ্যাঁ, তো 100কে 3 ভাগ করলে তুমি পাবে 33.33। অ্যাকচুয়ালি এখানে 3 এর পৌনপৌনিক হয়, তো জেনারেলি 33.33 লেখা হয়। এটাকে যদি আবার এর অর্ধেক যদি করা হয় তাহলে আমরা পাই 16.2%। বা এটাকে আবার দশমিকে লিখলে অনেকটা এরকম হয়, 16.67। অনেক জায়গায় 6.6ও লেখা থাকে, বা 6.7, এই হচ্ছে ব্যাপার, 6.7%। তো এটা একটু খেয়াল রাখবে, 6.6 থাকলেও বা 6.7 থাকলেও একই জিনিসই মোটামুটি বোঝাবে, 16.67। আর একে যদি ডবল করি তাহলে আসছে 66.67। তো এগুলো মোটামুটি আমরা মনে রাখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে 75-এর সঙ্গে যদি আমি 12.5 যোগ করি তাহলে 87.5 হয়, তাহলে আমার আসছে 7/8। ঠিক আছে, তাহলে 1/8 হচ্ছে তোমার 12.5, 12.5 মাল্টিপল করতে করতে তুমি বাকিগুলো পেয়ে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখো পার্সেন্টেজ, অ্যাকচুয়ালি তোমার পার্সেন্টেজ, রেশিও, ফ্র্যাকশন, ডেসিমাল, এগুলো সবই কিন্তু ইকুইভ্যালেন্ট জিনিস। তো একটা জিনিস ভালো করে বুঝে গেলে বাকি সবই তুমি বুঝতে পারবে। তো কিভাবে পার্সেন্টেজ থেকে রেশিও করা যায় সেটা তুমি এখানে দেখলে বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি বলি 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে যে আসল যদি 100 হয় তাহলে 10 বৃদ্ধি পাবে। তাহলে আসলের সঙ্গে বৃদ্ধির অনুপাত হচ্ছে কত? 10, 100:10। সেটাকে আবার কাটাকাটি করলে 10 দিয়ে ভাগ করলে 10:1 পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা রেশিও পেয়ে যাচ্ছি। তাহলে রেশিও থেকে ফ্র্যাকশনে কি করে আসছি? রেশিও থেকে আমরা ফ্র্যাকশনে আসছি, এই যে দেখো, মানে বৃদ্ধির পরিমাণ যদি বলি কত গুণ বৃদ্ধি পেল, তখন আমরা এইটাকে ওই 10-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 1/10। ঠিক আছে, এই 1/10টা হচ্ছে 1-এর কত গুণ বৃদ্ধি পেল, তার মানে 10 ভাগের 1 ভাগ বৃদ্ধি পেয়েছে, এটা মানে এটাই বোঝাই। ঠিক আছে, তো এটাকে আবার দশমিকে লিখলে তুমি এরকম পাবে। সো দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ থেকে তুমি রেশিও পাচ্ছ, রেশিও থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে ডেসিমাল, সবগুলো সেই জন্য বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এবার যদি বলে যে 50-এ তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 50-এর 10% করে নাও, তাহলে 50 গুণিত 10%, তাহলে 50 ইন্টু 1/10, তাহলে কত হচ্ছে? 5। তো এইভাবে আমরা ফ্র্যাকশন থেকে বাকি জিনিসগুলো বের করতে পারি। এবার এখানে দেখো যে একটা পার্সেন্টেজ, ধরো মানে আমি যদি বলি যে ধরো কোনো একটা ভ্যালু আছে 20 থেকে যদি 10% ধরো বৃদ্ধি পায়, 20 থেকে যদি 10% বৃদ্ধি পায় তাহলে কত বৃদ্ধি পেয়ে কত হবে? 22 হবে।
তাই না? 20 থেকে 10% বৃদ্ধি পেলে 22 হচ্ছে, ভালো কথা। তাহলে যদি আমাকে 20 বলা থাকে, এটাকে আমরা বলছি পি, এটা হচ্ছে প্রিন্সিপাল বা পি, আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে 10 আর এর ভ্যালু হচ্ছে কত? 10। এটা বলা হচ্ছে রেট। আমরা যখন ওই ইন্টারেস্ট করি, মানে সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট, তখন ওটাকে রেট অফ ইন্টারেস্ট বলি। হ্যাঁ, এখানে আমরা রেট অফ ইনক্রিমেন্ট বলতে পারি, মানে কত পার্সেন্টেজ বাড়লো, তাহলে 10। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি অ্যামাউন্ট, বেড়ে কত হলো, বৃদ্ধি প্রাপ্ত। ঠিক আছে, তাহলে দেখো তোমার পার্সেন্টেজটা কোথায় কোথায় কাজে লাগে, যেমন অনেক মানে ম্যাক্সিমাম অঙ্কেতে পার্সেন্টেজ কাজে লাগে। বিশেষ করে তোমার যখন প্রফিট অ্যান্ড লস করবে সেখানে পার্সেন্টেজ ইউজ হবে, তারপরে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো সব জায়গায় ইউজ হবে, বাকি আরও অনেক জায়গায় ইউজ হবে। সো ওই জন্য একটা ইউনিভার্সাল জিনিস এটা পার্সেন্টেজ। যাই হোক, এখন যদি আমাকে এই পি বলা থাকে আর আর বলা থাকে, তাহলে আমি এই এটা কিভাবে বের করব? ঠিক আছে, তাহলে এ ডাইরেক্টলি তুমি যদি বের করতে চাও, তাহলে ধরো তার মানে আমি অ্যাকচুয়ালি ডান দিকে যেতে চাইছি, তাই না? বাম দিক থেকে ডান দিকে যেতে চাইছি, পি থেকে যদি এতে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ফর্মুলা হবে পি এর সঙ্গে আমি কি গুণ করব? মাথায় রাখবে যে নিচে আমি 100 রাখবো আর ওপরে রাখবো 100 প্লাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার ভ্যালুটা, দ্যাট ইজ 10, এখানে আর এর ভ্যালুটা। ঠিক আছে, তার মানে মাথায় রাখবে যে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যেতে চাই, তাহলে 100টা নিচে থাকবে। বোঝা গেল? এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে যদি p is increased by r%, then the new number is p into এটাকে আবার তুমি এইভাবে ভেঙে লিখলে এইভাবে লিখতে পারো, p into 1 plus r by 100, যেটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে পড়েছি, 1 plus r by 100 টু দি পাওয়ার n হয়। যদি n বার এই জিনিসটা করা হয়, তাহলে পাওয়ারে n আসে। যাই হোক, আমরা এখানে একবারের গল্প বলছি, একবারের জন্য শুধু একটাই। ঠিক আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এই সংখ্যাটাকে যদি আবার তুমি r% বাড়াও, তাহলে আরেকটা এইরকম একটা জিনিস দিয়ে গুণ হবে, তখন এখানে স্কোয়ার হয়ে যাবে। এইভাবে এটা চলতে থাকে। এবার যদি আমরা শুধু বৃদ্ধিটা জানতে চাই, তাহলে আমাকে p ইন্টু r বাই 100, মানে r% হলে r বাই 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি বৃদ্ধিটা পেয়ে যাব। এবার নেক্সট হচ্ছে, যদি আমি মানে এটা যদি জানি মানে অ্যামাউন্টটা জানি, আমাকে পিটা যদি বের করতে বলে, মানে আমি যদি উল্টো দিকে যেতে চাই, মানে এ থেকে যদি আমি পিতে যেতে চাই, বা আমি এইভাবেই লিখছি যে ধরো পি এটা আর এ দেওয়া আছে, এ থেকে যদি আমি পিতে যেতে চাই, তাহলে কিভাবে যাব? তার মানে আমাকে বাম দিকে যেতে হবে। তখন আমাকে যেটা গুণ করব, তাহলে এ এর সঙ্গে কত গুণ হবে? এবার আমাকে 100টাকে ওপরে লিখতে হবে আর 100 প্লাস আর লিখবো। এবার একটা জিনিস মাথায় রাখবে, যদি এটা বৃদ্ধি হয় মানে r% বৃদ্ধি পেলো, তাহলে প্লাস লিখবো, আর যদি r% হ্রাস হয়, তাহলে আর এখানে মাইনাস হবে। তো এই সাইনটা খেয়াল রাখবে, প্লাস বা মাইনাস হতে পারে। ঠিক আছে, 100 পজিশন কিন্তু মাথায় রাখবে যে কখন নিচে হবে কখন উপরে হবে, এটা মাথায় রাখলেই তোমার এই ফর্মুলাগুলো মনে থেকে যাবে। স্যার সেকেন্ড লাইনের এটা বলবেন একটু? সেকেন্ড লাইন বলতে এটা তো? হ্যাঁ, না না না, এটা না, উপরে if p is increased by r%, then increment is p into r by 100, উপরে সেকেন্ড পয়েন্টটা। এটা বেসিক্যালি আমরা p into r% করছি, কতটা বৃদ্ধি পেলো, ইনক্রিমেন্ট শুধু, মানে ইনক্রিজ হয়ে কত হলো সেটা জানতে চাইছি না, যে কতটা বাড়লো শুধু জানতে চাইছি। কতটা বাড়লো, হ্যাঁ, মানে 20 ওটাতে বেসিক্যালি দুইটা হবে এখানে ইনক্রিমেন্টটা। কারেক্ট। ওকে, হলো। আচ্ছা, এবার অনেক সময় দেখা যায় যে এরকম প্রশ্ন আসে যে একটা জিনিসকে তুমি প্রথমে বাড়ালে আর x%, সেটা আবার বেড়ে গেল, মানে দুবার পর পর বাড়লো। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে ধরো আমাদের এখন রিসেন্টলি বাজেট ঘোষণা হয়েছে, তো ধরো একটা টিভির দাম টিভির দাম ছিল আগে তোমার মানে মানে বেশ কিছুদিন আগে তোমার ধরো ছিল 18,000 কোন একটা জিনিসে। ঠিক আছে, এবার এখানে বাজেটের আগেই আর 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, 10% বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে বাড়িয়ে দেওয়ার পর কত হচ্ছে?
তার মানে এর 10% যদি বের করি জাস্ট 1.1 ঘর ডান দিকে বা বাঁ দিকে সরে যাবে, তার মানে 1800 টাকা তোমার 10%-এর ভ্যালু হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 18,000 হচ্ছে 100%, তাহলে এর 10% কত হবে? 1.1 ঘর মানে একটা শূন্য কেটে যাবে আর কি, তাহলে 10%-এর ভ্যালু হবে 1800 টাকা। ঠিক আছে, তাহলে যদি আমি 18,000-এর সঙ্গে 1800 যোগ করি তাহলে 18,000 আর 1,000 19,800 হবে। ঠিক, এই হচ্ছে ব্যাপার। এবার ধরো এর মধ্যে বাজেট ঘোষণা হলো, বাজেটে বলছে যে আমার টিভির দাম 5% কমাতে হবে। বুঝতে পারলে, বাজেটে বলছে যে 5% কমাতে হবে, তাহলে এই 5% নিশ্চয়ই এখান থেকে কমবে, তাই না? এখান থেকে কমবে। হ্যাঁ, তো 5% এখান থেকে কমবে, তাহলে এখান থেকে আমার যদি 5% কমে তাহলে কমে কত হবে বলো তো? তাহলে এর 10% হচ্ছে 1980 টাকা, এখন হচ্ছে 10% হচ্ছে 1980 টাকা, তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে এর অর্ধেক। ঠিক আছে, এর অর্ধেক করলে 9 দুগুণে 18, আবার 9 একটা শূন্য, 990 টাকা, তাই তো? তাহলে 990 টাকা এখান থেকে আরো মাইনাস করে দিতে হবে, তাহলে 1980 মাইনাস 19,800 মাইনাস 990, তাহলে শূন্য, এখানে তুমি 1 বার লিখতে পারো, 9 বার, হ্যাঁ, তাহলে এখানে 1 বার, এখানে 19, তাহলে এটা কত হচ্ছে 18, এটা 9 থেকে বিয়োগ করলে 8 1 0, তাহলে 18,810। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এবার প্রশ্ন এরকম দাঁড়াবে যে তাহলে এইখান থেকে কত পার্সেন্টেজ চেঞ্জ হলো? ঠিক আছে, তো তুমি পরপর দুবারে যে চেঞ্জটা হলো, একবার 10% বাড়ালে, তারপরে একবার 5% আবার কমালে, এখানে আমি মাইনাস লিখে দিচ্ছি, তাহলে কমালে যখন, তাহলে ওভারঅল কত পার্সেন্টেজ চেঞ্জ হলো? তাহলে তুমি এখানে থেকে দেখতে পাচ্ছ যে 18,000 থেকে 18,810, তার মানে ওভারঅল 810 টাকা চেঞ্জ হলো। তাহলে তুমি যদি বলো ওভারঅল পার্সেন্টেজ, সেটা হচ্ছে 810 ডিভাইডেড বাই 18,000 ইন্টু 100%, এরকম আসবে। তাহলে যতটা বৃদ্ধি পেলো সেটা লিখলাম, নিচে হচ্ছে টোটালটা, ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করলে, 3টে যদি আমি কাটাকাটি করি, তাহলে এবার 9 দিয়ে যদি কাটি, তাহলে উপরে আসলো 9 আর এখানে নিচে আসলো তোমার 2, তার মানে আসলো আমার 4.5%। বোঝা গেল? তার মানে ওভারঅলে কি হচ্ছে 4.5% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল প্রশ্নটা? এই যে 4. হ্যাঁ স্যার, ওভারঅল যে জায়গাটা যে আবার দেখালেন, ওই জায়গাটা একবার বলে দিন না, ওভারঅল যে জায়গাটা বললেন লাস্টের পার্টটা। হ্যাঁ, তো প্রথমে বুঝতে পারলে যে 18,000 থেকে 10% বেড়ে 19,800 হলো। হ্যাঁ স্যার। বাজেট ঘোষণা হয় 5% কমে গেল, তাহলে আবার হয়ে গেল 18,810, তাহলে টোটাল কত পরিবর্তন হলো? তাহলে 18,000 থেকে 18,810 হলো, তাহলে আমার কত বৃদ্ধি পেলো? তাহলে বৃদ্ধি পেলো 810 টাকা। দেখতে পাচ্ছ 18,810 থেকে 18,000 মাইনাস হলো 810 টাকা। তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ বৃদ্ধি পেলো যদি আমি জিজ্ঞেস করি, সেটা হবে 810 ডিভাইডেড বাই 18,000 ইন্টু 100 তার পার্সেন্টেজ, এটা হবে কত পার্সেন্টেজ চেঞ্জ হলো। এটাকে কাটাকাটি করে আমি যা পেলাম 4.5% পেলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, তো এইবার যে এই যে আমি এত খাটাখাটনি করে এই ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা এত খাটাখাটনি করতে হয় না, জেনারেলি করতে হয় না। ঠিক আছে, যদি আমাকে শুধু বলে দেয় যে প্রথমবারে 10% বাড়ানো হলো, তারপরে আবার 5% কমানো হলো, তাহলে ওভারঅল কত পার্সেন্টেজ চেঞ্জ হলো, এই যে ভ্যালুটা আমি এত খাটনি করে পেলাম, এটা আমি এমনি পেতে পারি, খুব সহজেই পেতে পারি। তো সেইটাকে বলা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। কি বলা হলো? সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। এই ঘটনাটাকেই বলা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ঠিক আছে, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। এখন
তাহলে এর একটা ফর্মুলা আছে, সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এইটা, যে প্রথমবারে x% বৃদ্ধি পেল, দ্বিতীয়বারে y% বৃদ্ধি পেল, তাহলে এফেক্টিভ বা সাকসেসিভ যাই বলো না কেন হচ্ছে x প্লাস y প্লাস xy ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, x মানে দুটোকে আলাদা আলাদা করে যোগ করলাম, যোগ করে আবার গুণ করে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, এইটা হচ্ছে। এবার যদি দেখা যায় যে একটা বাড়লো একটা কমলো, তাহলে যেটা কমবে তার আগে আমরা মাইনাস সাইন ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে যদি y% কমে তাহলে y এর জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এইখানে তখন প্লাস x ইন্টু মাইনাস y, তার মানে এইখানেও আবার মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? তো ওই প্লাস মাইনাসটাও অ্যাকর্ডিংলি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো যে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি ওই ফর্মুলাটা, তাহলে ইউজিং ফর্মুলা কত হচ্ছে, x প্লাস y প্লাস xy বাই 100। তাহলে এখানে x এর জায়গায় 10 আর y এর জায়গায় -5। এবার প্লাস মাইনাসে মাইনাস, 10 গুণিত 5 ডিভাইডেড বাই 100, এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখো, 10 থেকে 5 বাদ দিলে 5 মাইনাস দেখো 50 বাই 100, তার মানে হাফ, মানে 5 থেকে হাফ বাদ 4.5। বোঝা গেল? দেখো একই জিনিস আসলো, প্লাস 4.5 মানে 5%, এই 4.5% বৃদ্ধি পেল। বুঝতে পারছো? তাহলে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি হয়ে গেল এই জিনিসটা। তো এটা একদম খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা আমাদের পরীক্ষায় আসে। বুঝতে পারলে? বুঝেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইটা আমরা অনেক জায়গাতে ইউজ করব, এবং এখানে তোমরা অনেকগুলো অঙ্ক দেখবে যে এর উপর বেস করে আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। যদি তোমার পি টাকা জমা রাখো টি সময় ধরে, টি বলতে এখানে বছর, আর যদি বছর বছর রেট অফ ইন্টারেস্ট যদি r% হয়, তাহলে সবগুলোকে গুণ করে দিলে আর 100 দিয়ে ডিভাইড করলে তুমি সুদটা পেয়ে যাবে, কত টাকা সুদ হবে সেটা জেনে যাবে। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা এগুলো আমরা এখন বেশি ডিসকাস করব না, কারণ এগুলো আবার পরে হবে। চলো এবার আমরা কিছু অঙ্ক করি, খুব সহজ অঙ্ক, এগুলো মুখে মুখেও অনেক সময় করা যাবে। বলছে যে ধরি কোনো বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, যদি 15% লাভে আমি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 400 টাকার 15% মানে হচ্ছে তোমার কতটা বৃদ্ধি পাবে, মানে কতটা লাভ। তার মানে প্রথমে তুমি যদি লাভটা বের করে নাও, লাভ কত হবে বলো তো? 400 টাকার 15% কত হবে? মুখে মুখে করো। দেখো 10% মানে 40, তাহলে 15% মানে কি 10 প্লাস 5, 10 5 মানে আবার 10-এর অর্ধেক, তার মানে 40-এর অর্ধেক। তাহলে কত হবে বলো? 60 টাকা হবে। 60। আচ্ছা, আবার দেখো যদি দুটো শূন্য থাকে তাহলে ওই দুটো শূন্যকে বাদ দিয়ে বাকিটা গুণ করে দিলেই হবে। এখানে যেহেতু 400 আছে, দুটো শূন্য তো বাদ দিয়ে দাও, তাহলে 4 গুণিত 15, 4 15 60, ওইভাবেও বের করা যায়। ঠিক আছে, তাহলে 60 টাকা তোমার লাভ হলো, তাহলে এখান থেকে আমার বিক্রয় মূল্য চলে আসবে 460 টাকা। বোঝা গেল? বুঝেছি একদম। আচ্ছা, এবার বলছে দেখো, ধরো কোনো বস্তু 340 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়েছে। ঠিক আছে, 340 টাকা, তার মানে এটা তোমার ক্ষতি হওয়ার পরের এই ভ্যালুটা, মানে এই টাকায় বিক্রি করেছে, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বলছে ক্রয় মূল্যটা কত, তার মানে তুমি অ্যাকচুয়ালি এটা জানো, তোমাকে পিটা বের করতে হবে, এবং এখানে ক্ষতি হয়েছে, তাহলে আমরা যে ফর্মুলাটা জানি, তাহলে এই পি সমান এ ইন্টু, দেখো আমি যখন বাঁ দিকে যাচ্ছি তাহলে 100টা উপরে লিখবো, আর নিচে হবে 100 মাইনাস, আর মাইনাস কেন, কারণ এখানে ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা এখানে 340 গুণিত 100 বাই 100 মাইনাস 15, তাহলে কত হবে 85। বোঝা গেল? এবার তুমি কাটাকাটি করো, দেখো এটা 17 দিয়ে যাবে, তাহলে 2 17 34, তাহলে এখানে 20 হবে, এখানে 5, আবার 4 5 20, তাহলে 4 হলো, তাহলে দাঁড়ালো কত 400। বোঝা গেল? তাহলে ফর্মুলাটা বুঝতে পেরেছো তো?
হ্যাঁ বুঝেছি। মাথায় রাখবে যে আমরা যখন ক্রয় মূল্য বের করবো তখন 100টা উপরে হবে, আর যদি বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে 100টা নিচে হবে। যেমন এই অঙ্কটা আমি আবার এই টেকনিক দিয়েও করতে পারি, যেমন পি ইন্টু তোমার 100 প্লাস আর ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আসছে আমার পি হচ্ছে 400 আর এটা হচ্ছে 115 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 4 ইন্টু 115, তাহলে এদিকে 4 ইন্টু 100 করলে 400 আর 15 ইন্টু 4 করলে 60, 460, বুঝতে পারলে? তাহলে এইভাবেও আমার জিনিসটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যাই হোক, তো যেহেতু এখানে যদি তোমার এই দিক থেকে যাই তাহলে আলাদা আলাদা করে বের করাটাই অনেক সুবিধা হয়, মানে লাভ বের করে তারপরে যোগ করে দেওয়াটা, কারণ ছোট ছোট সংখ্যা হবে আর এখানে একটা গুণটা বড় হয়ে যায়, যার ফলে এটা করাটা খুব অতটা সুবিধা হয় না। ঠিক আছে, যাই হোক, বাট এইখানে আমাদের এইটাই করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো যে ধরো একটি মান পি প্রথমে 10% বাড়লো, বেড়ে যা হলো তাকে আবার 15% বাড়ানো হলো, তাহলে প্রথম থেকে কত পার্সেন্ট বাড়লো? তাহলে এটা কি ধরনের অঙ্ক? ওই x প্লাস y প্লাস xy বাই 100, তাহলে x প্লাস y প্লাস xy বাই 100, তাহলে এই ফর্মুলা দিয়ে আমি বের করতে পারবো। তাহলে x এর জায়গায় 10, তারপরে আসবে 15, তারপরে 10 গুণিত 15 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে গেল। ঠিক আছে, তার মানে এটা আসছে 1.5, তার মানে এদিকে 25 আর 26.5, তার মানে বোঝা গেল। তাহলে ওভারঅল আমার 26.5% বৃদ্ধি পেল। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, মানে এই অঙ্কটা করার জন্য আমি এখানে স্পেস রেখেছিলাম, বাট দরকার নেই, এটাকে আমি তুলে দিই। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, ধরো পেট্রোলের দাম প্রথম দিন 10% বেড়ে গেল, তারপরের দিন আবার 10% কমে গেল, তাহলে শুরু থেকে দামের কি পরিবর্তন হলো? এটাও সাকসেসিভ, তাহলে এটার অ্যান্সার কি হবে? তারপরে আবার -10 প্লাস মাইনাসে মাইনাস 10 গুণিত 10 গুণিত ডিভাইডেড বাই 100, তাহলে এই দেখো যেহেতু সমান সমান আছে এটা অলওয়েজ 0 হয়ে যাবে, আর এখানে তাহলে অলওয়েজ মাইনাস অ্যান্সার হবে, আর 0 0 কেটে গেল, তাহলে থাকলো কত? -1, তার মানে 1% কমলো। ঠিক আছে, বলো বুঝলে কিনা? বুঝেছি। তার মানে যদি সমান সমান বৃদ্ধি এবং কমে যায় তাহলে মাথায় রাখবে সবসময় নেগেটিভ অ্যান্সার হবে এবং xy বাই 100 এটাই অ্যান্সার হবে অলওয়েজ। যদি সমান সমান হয় তাহলে এখানে xy তো থাকবে না, তাহলে x ইন্টু এক্স, তার মানে x স্কোয়ার বাই 100 হয়ে যাবে। ঠিক আছে, যদি সমান সমান বৃদ্ধি এবং সমান কমে। ঠিক আছে, আর যদি দেখো যে দু জায়গায় 0 আর 0 আছে তাহলে 0 0 দরকার নেই, কেটে দাও, আগেই কেটে দাও, তাহলে 1 ইন্টু 1। যদি এরকম হয় যে 20% বৃদ্ধি পেল আবার 20% হ্রাস পেল, তাহলে অ্যান্সার কত হবে? কমলো, 4% কমবে। ঠিক আছে, 4% কমবে। আচ্ছা স্যার, যদি দুটো ইন্টারেস্ট রেটই কমে যায় সেক্ষেত্রে তো প্রথম সূত্রটাই কাজে লাগবে। তাহলে দুটোই মাইনাস হবে, এটা হবে মাইনাস, তারপরটাও মাইনাস, তারপরে মাইনাস মাইনাস, তারপরটা প্লাস হয়ে যাবে, এরকম হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এইবার ইন্টারেস্টিং এই জায়গাটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কোথায় কোথায় আমরা এই টেকনিকটা ইউজ করব। ঠিক আছে, দেখবে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, জানি তো নাকি? মানে গুণ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারছি। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোর উপরে দুটোই যদি বৃদ্ধি বা কম পায়, ধরো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলো, প্রস্থ 10% কমে গেল, একটা বাড়লো একটা কমলো, বা দুটোই বাড়লো বা দুটোই কমলো, এরকম সিচুয়েশন হতে পারে।
তার মানে বুঝবে যে দৈর্ঘ্য যেহেতু গুণ আছে তার মানে সাকসেসিভ ইন্টারেস্ট এই সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা অ্যাপ্লাই হবে ক্ষেত্রফলের উপরে। কথাটা বোঝা গেল? তার মানে যদি বলা থাকে যে দৈর্ঘ্য ধরো 10% বাড়লো, প্রস্থ 10% কমলো, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে ক্ষেত্রফল 1% কমে যাবে। আগের অঙ্কে তো তাই করলাম না, 10% বাড়লে 10% কমলে 1% কমে যায়, তার মানে ক্ষেত্রফল 1% কমে যাবে। বোঝা গেল? তাহলে যেখানে যেখানে গুণ থাকবে, ঠিক আছে, সেখানে সেখানে সাকসেসিভ পার্সেন্টেজ ব্যবহার হবে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? ঠিক আছে, যেমন ধরো এখানে হ্যাঁ যেমন এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লো, প্রস্থ 15% কমলো, তাহলে ক্ষেত্রফলে কি রূপ পরিবর্তন হবে? তাহলে এই ফর্মুলা দিলাম 20 মাইনাস 15, তারপর প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 15/100, তাহলে কাটাকাটি করলে এখানে থাকলো 3, তার মানে 20 থেকে 18 বাদ, সরি হ্যাঁ 20 থেকে 18 বাদ দিলে 2 বা 5, ঠিক আছে, তার মানে 2% আলটিমেটলি প্লাস হলো যেহেতু, তার মানে 2% বৃদ্ধি পাবে, ওভারঅল 2% বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে ক্ষেত্রফলে অরিজিনাল দৈর্ঘ্য কি ছিল, অরিজিনাল প্রস্থ কি ছিল, এগুলো ম্যাটারই করবে না। কথাটা বোঝা গেল? বুঝেছি। এই হচ্ছে। এবার দেখো যখন যোগ হবে, যোগের ক্ষেত্রে কিন্তু তুমি এই সাকসেসিভ ইন্টারেস্ট এই সাকসেসিভ পার্সেন্টেজ ব্যবহার করতে পারবে না। যেমন ধরো এখানে বলেছে যে পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে যোগ হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুটোই যদি সমান পরিমাণ বৃদ্ধি পায়, ধরো দৈর্ঘ্যও বৃদ্ধি পেল, প্রস্থও যদি 10% করে বৃদ্ধি পায়, যেহেতু যোগ হচ্ছে তাহলে পরিসীমাও 10%ই বাড়বে। কিন্তু ধরো একটা বাড়লো আর একটা বাড়লো না, একটা কনস্ট্যান্ট থাকলো, তাহলে তোমাকে কিন্তু হিসাব করে বলতে হবে, তখন কিন্তু শর্টকাট ফর্মুলা নেই, মাথায় রাখবে। যেমন এখানে 2π এটা একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে আর গুণ হয়েছে, তাহলে বেসিক্যালি আর যত পার্সেন্টেজ বাড়বে তাহলে তোমার পরিধিও তত পার্সেন্টেজই বাড়বে, যেহেতু এখানে একটাই গুণ আছে। ঠিক আছে, দেখো এখানে আবার বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার মানে আর দুবার গুণ হয়েছে, তাহলে এখানে কিন্তু আবার সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ হবে। বুঝতে পারলে? তার মানে যদি একটা বৃত্তের এই ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 10 + 10 ইন্টু এই 10 + 10 প্লাস 10 ইন্টু 10/100, তার মানে 1, তার মানে 21% ওভারঅল বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ক্লিয়ার হলো? বুঝেছি। সিমিলারলি যদি ব্যাসার্ধ 10% কমে যায়, তাহলে তোমার ক্ষেত্রফল কত কমবে? 19% কমে যাবে। এবার দেখো কোন একটা জিনিস ধরো, চিনি ধরো, পেট্রোল ধরো, যাই কিছু, মোট খরচ কি হয়? ওই পার কেজি মূল্য ইন্টু কত কেজি নিচ্ছ, তাহলে মূল্য ইন্টু ব্যবহার। ঠিক আছে, তাহলে মূল্য যদি বলে দিই আমরা যে 10% বৃদ্ধি পেল, আর ব্যবহারও আমি আর বাড়িয়ে দিলাম, তাহলে ওভারঅল খরচ কত বাড়বে? এখানেও কিন্তু সাকসেসিভ পার্সেন্টেজ ইউজ হবে। ক্লিয়ার হয়েছে? সেটা ব্যবহার বলতে কি বোঝাচ্ছে? কত পরিমাণ তুমি ইউজ করছো। আচ্ছা, ওকে। হ্যাঁ, মানে ধরো আলুর কথা যদি বলি, আলু ধরো 35 টাকা কিলো, এখন আলুর দাম বাড়লো ধরো 20%, তার মানে 35-এর 20% হয়ে যাবে 7 টাকা, ঠিক আছে, 42 টাকা হয়ে যাবে। আর ব্যবহার মানে তুমি যতটা ব্যবহার করছো, তোমার বাড়িতে ধরো 1 মাসে ধরো 10 কেজি লাগে, তোমার ব্যবহারটাও বেড়ে গেল, 10 কেজির জায়গায় 11 কেজি লাগে, তাহলে ওভারঅল কোয়ান্টিটি, ইয়েস কোয়ান্টিটি, পরিমাণ, আর ব্যবহার বা পরিমাণ। তাহলে মোট খরচ কত পরিবর্তন হবে সেটা সাকসেসিভ থেকেই আসবে। এই হচ্ছে, মানে যেখানে যেখানে তুমি গুণ দেখতে পাবে সেখানেই সাকসেসিভ পার্সেন্টেজ ইউজ হবে। এটা খুব ইম্পর্টেন্ট মানে ফর্মুলা বলা যেতে পারে, আর টেকনিক কোথায় আমরা ইউজ করব, নাহলে নর্মালি ধরা যায় না। ঠিক আছে, চলো এবার মোটামুটি আমাদের থিওরি পার্ট শেষ,
এবার আমরা জাস্ট অঙ্কগুলো স্যার আপনি এখানে বৃত্তের ক্ষেত্রফলটা বের করার সময় মানে আমরা যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ করছিলাম এখানে দৈর্ঘ্য প্রস্থের জায়গাতে খালি ব্যাসার্ধটা ইউজ করা হবে, কারণ ক্ষেত্র এই বৃত্তের ক্ষেত্রে তো একটাই ব্যাসার্ধ আছে, ওখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা নেই। হ্যাঁ সেই জন্য ঠিক আছে। ওকে, কিন্তু যদি বর্গক্ষেত্র থাকে তাহলে তো ওখানে একটাই থাকবে, বাহুর দৈর্ঘ্য থাকবে তখন। হ্যাঁ আর ওখানেও দেখো ক্ষেত্রফল যখন আমরা করি বাহুর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ওখানেও তোমার সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ হবে। হ্যাঁ যেখানে যেখানে গুণ পাবে সেখানে সেখানেই এই জিনিসটা হবে। ঠিক আছে। এবার ধরো 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, তার মানে 15%টাই হচ্ছে 60, তাহলে 15%টাই ইকুয়াল টু 60। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যাটাই হচ্ছে 100%, তাই না? তাহলে 15% যদি 60 হয় তাহলে এখান থেকে 100%-এর ভ্যালু কত হবে? তাহলে দেখো এটা যেহেতু 15 ইন্টু 4, তাই না? তার মানে এখান থেকে 1%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 4, 15 কেটে গেলে 1% সমান 4, তার মানে 100% সমান 400। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, খুব সহজ। এবার ধরো 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19 টাকা 20 পয়সা বৃদ্ধি পেল, তার মানে 12%-এর ভ্যালুটাই হচ্ছে 19 টাকা 20 পয়সা। তাহলে বলছে বইটির বর্ধিত মূল্য কতটা? তাহলে বর্ধিত মূল্য মানে আগে ছিল 100%, 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্ধিত মূল্য হচ্ছে 112%। তাহলে তুমি একবারে করতে পারো বা আবার ভেঙে ভেঙে করতে পারো। তাহলে তোমার জানতে হবে অরিজিনাল মূল্য কত ছিল, তারপরে তুমি বর্ধিত মূল্য পাবে। তার মানে 12% সমান 19 টাকা 20 পয়সা। ঠিক, বা এটাকে তোমার যদি দশমিক খারাপ লাগে তাহলে তুমি 192/10 করতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 1%-এর ভ্যালু বের করে নেবো। তাহলে 192/10 ইন্টু নিচে 12 হয়ে যাবে, 12 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 101%-এর ভ্যালু পেলাম। এখান থেকে আমি 100% করব। 100% হচ্ছে অরিজিনাল ভ্যালু, তাহলে 192 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 12। এবার তুমি কাটাকাটি করো, 12 দিয়ে ভাগ করো, 12 1 12, 6 12 72, তার মানে 160। এটা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু। তার মানে বর্ধিত মূল্য এটা কত হবে? 160 প্লাস 19 টাকা 20 পয়সা, এটাই তো বেড়েছে। তাহলে কত হবে? 179. ঠিক, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। একটি বইয়ের দাম 180 থেকে 216 টাকা হলো, তাহলে দামের বৃদ্ধির হার কত? মানে পার্সেন্টেজটা জানতে চাইছে। দেখো এই পার্সেন্টেজ ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের আমি যখন ফ্র্যাকশন পড়াবো তখন কিন্তু পার্সেন্টেজ জিনিসটাও মানে দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করতে এই পার্সেন্টেজের কনসেপ্টটা ইউজ হবে, মাঝে মধ্যে ইউজ হবে। ঠিক আছে, সেই জন্য পার্সেন্টেজটা তোমরা যদি মুখে মুখে বের করতে পারো খুব সুবিধা হয়। এবার এখানে তুমি শুধু দেখো যে কত বৃদ্ধি পেয়েছে, কত তোমার এদিকে 16 আর এদিকে 20, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 36। দেখো আর এখানে 18 মানে হচ্ছে 10%, তাহলে 36 মানে কত? মুখে মুখে হয়ে যাচ্ছে 20%। ইয়েস অর নো? 18 দুগুণে 36। ঠিক আছে স্যার আরেকবার বলুন। এই যে 180 থেকে টোটাল কত বেড়েছে? 36। হ্যাঁ, তো এবার দেখো 180 মানে 100%, তার মানে 18 মানে 10%। হ্যাঁ, তাহলে 36 মানে কত? 18 যদি 10% হয় তাহলে 20%। এগুলো মুখে মুখে করার চেষ্টা করবে, তাহলে খুব সুবিধা হয়। এই দেখো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম হবে? তাহলে এই ধরনের অঙ্ক করার সময় সবসময় আমরা
যেটার উপরে ডিপেন্ডেন্ট সেটাকে 100 ধরে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই তৃতীয় সংখ্যাটির সঙ্গে কম্পেয়ার করছে না প্রথম আর দ্বিতীয়, তাহলে আমি ধরে নেব যে তৃতীয় সংখ্যাটি 100, তৃতীয়টাকে 100 ধরে নিলাম। এবার বলছে যে দুটি সংখ্যা, কারণ প্রথমটি 20% কম, তাহলে প্রথম কত হবে? 100 থেকে 20% কম কত হবে? 80 হবে, সিম্পল। তাহলে দ্বিতীয় কতটি? দ্বিতীয় কি বলছে? 25% কম, তাহলে এটা 75 হবে। তাহলে এবার বলছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম, তাহলে মানে এর মধ্যে মানে 80 থেকে 75 কত কম, তার মানে 5 কম। কিন্তু এটা পার্সেন্টেজে জানতে চেয়েছি, তার মানে 8 মানে কত পার্সেন্ট? 8 মানে 10%, তাহলে 5 মানে কত পার্সেন্ট হওয়া উচিত? ঠিক আছে, তাহলে দেখো আমরা মুখে মুখে করতে পারবো। 8 যদি 10% হয় তাহলে 4 হবে 5%, রাইট? তাহলে 5-এর থেকে একটু বেশি হবে, তাহলে কত হবে অ্যান্সার? কিন্তু তাহলে 5 প্লাস 1 মানে 1/4 হবে, কারণ 4 মানে 10, সরি 4 মানে 5%। বুঝতে পারছো? এই আসবে, একটু বেশি আসবে, 5-এর থেকে একটু বেশি হবে। বুঝতে পারলে? বা নর্মালি তুমি করে যদি ক্যালকুলেশন করো, এই যে 5 ডিভাইডেড বাই 80 ইন্টু 100, এই হচ্ছে গল্প। তো তুমি এখানে কাটাকাটি করতে পারো, 5 আর এইদিকে থাকলো 4, তার মানে 25/4%, তার মানে 6 পূর্ণ 4 6 24, তাহলে বাকি থাকলো 1। ঠিক আছে, ক্যালকুলেশন করলে করতে পারো, মুখে মুখে ওটা বুঝতে পারবে যে 8 মানে 10%, এখানে 8 সমান 10%, তাহলে 5 সমান কত? তাহলে মোটামুটি বুঝতে পারছো এর অর্ধেক হচ্ছে 4 মানে 5%, তাহলে 4 = 5%। তাহলে এখান থেকে দেখেই তুমি কম্পেয়ার করতে পারছো না যে 5%-এর থেকে বেশি হওয়া উচিত, আর 10% মানে 10%-এর অবভিয়াসলি কম হবে, এবং এটা 4-এর কাছাকাছি আছে, ঠিক না? 4-এর কাছাকাছি আছে, তার মানে এটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হোমওয়ার্ক একই রকম ভাবে করতে পারবে। এটা দেখো কি বলছে, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? কি বলছে, কোন সংখ্যার 75% ওর সঙ্গে যোগ করলে সংখ্যাটি হয়, তাহলে কারো সঙ্গে ধর কোন সংখ্যা আছে, তো তার 75%-এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পাবো? সংখ্যা মানে সবসময় 100%, তাহলে 75%-এর সঙ্গে কত যোগ করলে আমি 100% পাবো, তাই তো নাকি? এটা সংখ্যাটার 75% = যোগ করে কিছু যোগ করে আমি পাচ্ছি সংখ্যাটি মানে 100%। তাহলে নিশ্চয়ই আমি এখানে কত যোগ করছি বলো তো? 25%। হ্যাঁ, তার মানে 25%। তার মানে এইবার ভাবো যে তার মানে এই 25, এবার এখানে বলছে যে 75 যোগ করা হচ্ছে, ওই সংখ্যাটির 75%-এর সঙ্গে আমি 75 যোগ করে সংখ্যাটি পাচ্ছি, তার মানে এই 75টাই হচ্ছে 25%। বোঝা গেল? তার মানে 4 দিয়ে গুণ করলে 100% পেয়ে যাব, তাহলে 100% সমান 4 গুণিত 75, কত হবে? 300, তাহলে সংখ্যাটি। এটা একটু অসুবিধা হলো বুঝতে, এটা আরেকবার বলুন। আচ্ছা, এটা আমি একটু অন্যভাবে আবার করছি। যদি ধরো তুমি ধরে নাও যে সংখ্যাটি অনেক, যদি বুঝতে অসুবিধা হয়, ধরো মাথায় আসছে না, তুমি x ধরে করবে, ধরি সংখ্যাটি 100x ধরবে, পার্সেন্টেজের অঙ্কে সবসময় 100x ধরবে, শুধু x ধরবে না। তাহলে এবার তুমি বসাও, তাহলে 75 প্লাস সংখ্যাটির 75%, তার মানে সংখ্যাটির 75% হচ্ছে 75x = সংখ্যাটি, তার মানে = 100x। ঠিক, তার মানে এখান থেকে
25x মানে এদিকটা এই 75xটা এদিকে যদি যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা পাবো 25x ইকুয়ালস টু 75। তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবো 3, তাহলে 100x ইজ ইকুয়াল টু 300। এই জিনিসটাই আমি এখানে জাস্ট x টাকে আমি মনে মনে দেখো পার্সেন্টেজের হিসাবে আমি ক্যালকুলেশন করছি, ঠিক আছে? বুঝেছি। যদি বুঝতে অসুবিধা হয় তোমার কাছে এই x ধরাটা কিন্তু থাকবেই, ঠিক আছে। দেখো এটা খুব সহজ কোশ্চেন। x এর 20%, তার মানে x ইনটু 20/100 মানে 1/5, ঠিক আছে? y এর 30% মানে y ইনটু 30y, তার মানে 3/10 আসবে। 10 শূন্য শূন্য কেটে গেল। এটা দেওয়া আছে, বলছে y ইকুয়াল টু x এর কত পার্সেন্ট, তার মানে x এর কত গুণ। যদি আমি ফ্র্যাকশনটা বের করতে পারি, তাহলে ফ্র্যাকশন থেকে আমি পার্সেন্টেজটা বের করতে পারবো। তার মানে এখান থেকে y ইকুয়াল টু কত আসছে, এই দিকটাকে আমি এদিকে পাঠাচ্ছি, তাহলে উল্টে যাবে। x গুণিত 1/5 তো ছিলই, এটা হয়ে যাবে 10/3। এদিকটা এদিক গেলে উল্টে যায়, তাহলে 10/3 হয়ে যাবে। কাটাকাটি করলে কত আসছে 2, তার মানে x ইন্টু 2/3, ঠিক? তারপরে দেখো আমরা জানি 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%, এটা আমরা জানি। তাহলে 2/3 মানে এর ডবল, তাহলে কত আসবে 66। যে এখানে মানে যেটা এটাকে আবার তুমি 1/3 কে আবার এইভাবেও লিখতে পারো 100/3%, তাহলে 2/3 মানে 200/3%, ঠিক আছে? এটাকে আবার ইকুইভ্যালেন্ট ফর্ম হচ্ছে 66 পূর্ণ 2/3%। মাথায় রাখবে এগুলো। বুঝেছি। আচ্ছা, এখানে x আর y আলাদা আলাদা আছে, তা তো কোনো সমস্যা নেই। x মাইনাস y ইন্টু 50% মানে হচ্ছে হাফ, x প্লাস y ইন্টু 30%, সরি x প্লাস y ইন্টু 30% মানে 3/10। তুমি এইখানে এই লাইনেই কাটাকাটি করতে পারো, এই 2 আর 10 কেটে যাবে, নিচে নিচে কেটে যাবে, ওপর ওপরে কেটে যাবে। হ্যাঁ, তাহলে এবার এই 5 দিয়ে যদি আমি এইদিকে গুণ করি, তাহলে 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3y। বলো বুঝলে কিনা? এই 5টা এই সাইডে গেলে গুণ হয়ে যাচ্ছে, তো দুটোর সঙ্গে গুণ করলে আর এই সাইডে 3 থাকবে। এবার x আর y কে আলাদা করতে হবে। দেখো y ইকুয়ালস টু আমাকে লিখতে হবে, তাহলে আমি y-টাকে এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে? বা আমি তাহলে 5 থেকে 3 বাদ 2x ইজ ইকুয়াল টু 8y, তার মানে y ইজ ইকুয়াল টু 2/8 ইন্টু x মানে 1/4 আসছে। 1/4 মানে 25%, obviously। হয়ে গেল आंसर, ঠিক আছে? বুঝেছি। নেক্সট কোশ্চেন দেখো। এক ব্যক্তি এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, মানে মূল বেতন যদি 100% হয়, তার সঙ্গে 140% আবার এক্সট্রা যোগ হচ্ছে, দিয়ে তোমার এত টাকা পাচ্ছ। তাহলে মূল বেতন কত? তার মানে দেখো মূল বেতন হচ্ছে 100% আর তার 140% মানে 140%, এই দুটো মিলিয়ে তোমার দাঁড়াচ্ছে কত টাকা? 36,000। বুঝতে পারলে? ইকুয়েশনটা বুঝতে পারলে কিনা বলো? বুঝলাম। তাহলে এখান থেকে আমি 240% সমান 36,000, তাহলে এখান থেকে আমার মূল বেতনটা চেয়েছে, তার মানে 100% এর ভ্যালু বের করে নাও। 36,000 ওকে যদি 240 দিয়ে ভাগ করি, তাহলে আমি 1% এর ভ্যালু পাবো, তাকে আবার 100 দিয়ে গুণ করলে 100% এর ভ্যালু পাবো। এবার কাটাকাটি করো, যে কোনো একটা শূন্য কাটো,
এবার 24 মানে 12 দিয়ে কাটবো আমি, তাহলে এদিকে থাকলো 2, এদিকে থাকবে 3 12 36, তো 3 0 0 300, তাহলে এটা কত আসলো 3000, 30,000 বাই 2, তার মানে কত 15,000। এটা আমরা ফর্মুলা দিয়েও তো করতে পারি। যেমন এটা হচ্ছে এখানে মূল বেতনটা আমরা যদি পি ধরি, মানে পি বেসিক্যালি, আর ভাতা সহ মূল বেতনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এ, আর আরটা হচ্ছে 140, তাহলে উল্টো দিকে যাওয়ার একটা ফর্মুলা আপনি একটু আগে বললেন না যে পি সমান এ, ইয়েস 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 ডেফিনেটলি ওটা দিয়ে তো করতে পারি। হ্যাঁ, তাহলে অ্যানসার কি হতো, একবারে ডাইরেক্ট অ্যানসার আসতো 36,000 ইনটু, আচ্ছা আমি এ থেকে পি তে যাচ্ছি, তার মানে 100টা কি হবে উপরে থাকবে, আর নিচে হবে 100 প্লাস কত পার্সেন্ট, তার মানে 240%, 240 হবে, বুঝতে পারলে একই জিনিস আসলো দেখো। হ্যাঁ বুঝেছি। এক্সেলেন্ট। এবার বলছে দেখো ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। এগুলো খুব সহজ কোশ্চেন। তার মানে একটা যদি 100 হয়, ট্রেন ভাড়া যদি 100 হয়, সরি বাস ভাড়া যদি 100 হয়, আর এদিকে হচ্ছে ট্রেন ভাড়া, বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া ওর থেকে 60 বেশি, তার মানে এটা হবে 160, তাহলে এর তুলনায় এটা কত কম, তাহলে 60ই কম, কিন্তু আউট অফ 160, তাহলে এইটা জাস্ট একটু আমাকে ক্যালকুলেশন করে পার্সেন্টেজটা বের করে দিতে, ঠিক আছে। তাহলে জাস্ট কাটাকাটি করো, আর 3 এর 8, ঠিক আছে, তাহলে 3/8 ইন্টু 100%, ঠিক আছে। 3 এর 8 মানে আমি অলরেডি দেখেছি 37.5% হয়, তাহলে 37.5, বুঝতে পারলে। এটা মুখস্থ রাখার জন্য আমার এই সুবিধাটা আমি পাচ্ছি, ঠিক আছে। আমার যেহেতু এই টেবিলটা মোটামুটি মনে আছে, আমি বলছি না যে আমার খুব মনে আছে, রাফলি আমার মনে আছে এটা, তো এই 3/8 মানে 37.5, তো এগুলো মোটামুটি মনে থাকলে তুমি অ্যান্সারটা বুঝতে পারবে। নেক্সট বলছে দেখো 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর, এটা আমরা কি করব, একদম x ধরে করব। তাহলে বলা আছে যে 160 তার 15%, তার সঙ্গে কত যোগ করবো, ধরো x যোগ করব, যোগ করে কত হবে 240, তার 25% হবে, তার মানে 1/4 হবে। এটা হচ্ছে ইকুয়েশন, এটা সলভ করলে তুমি x এর ভ্যালু পেয়ে যাবে, পারবে না? হ্যাঁ পাবো। ঠিক আছে, তাহলে আমি এটা হোমওয়ার্ক হিসেবে রেখে দেবো। নেক্সট বলছে দেখো বরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণ, এটা তো আগের মতনই অঙ্ক না, হ্যাঁ জাস্ট এটা একটু তোমার ক্যালকুলেশনটা একটু আলাদা আছে, তো আমি করেই দিচ্ছি যেহেতু ক্যালকুলেশনটা একটু অন্যরকম আছে। তাহলে বরুণের থেকে বেশি বলেছে, তাহলে বরুণকে আমি 100 ধরব, বরুণ 100, তাহলে এইটা হবে 130, তার মানে কত কম, 30 কম, কতর মধ্যে 130-এর মধ্যে, তার মানে এটা ইন্টু আবার 100 করে তবে পার্সেন্টেজটা পাবে, তার মানে 300/13%। তাহলে 300/13-কে আমাকে ওই এটা করতে হবে, তাহলে তুমি জাস্ট ভাগ করো, 13 দুগুণে 26, হাতে থাকলো 4, 4 আর 0 40, 3 13 39 দশমিক সামথিং, তাহলে 23 দশমিক সামথিং অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে এটা, বুঝতে পারলে। 13 দুগুণে 26, হাতে থাকলো 4, 4 আর 0 40, 3 13 39, তাহলে 23 দশমিক সামথিং হবে। এটাকে আবার অনেক সময় এইভাবে তুমি লিখতে পারো 23 পূর্ণ 1/13%, ঠিক আছে, বুঝলাম। নেক্সট কোশ্চেন দেখো, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার মানে কোয়ান্টিটি কত পার্সেন্ট কমাতে হবে।
ওভারঅল পার্সেন্টেজটা তুমি চেঞ্জ মানে তোমার আমি একটু আগে কি করলাম, খরচ সমান মূল্য ইনটু পরিমাণ দ্রব্যের ব্যবহার, তাই তো? তার মানে এই দুটোর উপরে পার্সেন্টেজ, এই সাকসেসিভ পার্সেন্টেজ এর ফর্মুলা ইউজ হবে। বলছে মূল্য এটা 20% বাড়লো, তাহলে এইটা কত, x% কমবে, দিয়ে এটা 0 হবে, খরচটা অপরিবর্তিত থাকবে। দেখো যদি এটা 0 থাকে মানে অপরিবর্তিত যদি থাকে তাহলে অত ডাইরেক্ট ফর্মুলা দরকারও নেই, এমনি অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? যে ধরো যেমন হচ্ছে 100 থেকে বেড়ে 120 হলো, তাহলে 120 থেকে 100 করতে হবে, ঠিক আছে? মানে তুমি ধরে নাও যে দুটোই যদি 100 থাকে, ঠিক আছে, দুটোই 100 মানে তুমি 100 টাকা মূল্যে, আগে ছিল 100 টাকা মূল্য আর ব্যবহারও তুমি করতে 100, তার মানে খরচ হতে কত, 100 × 100। এখন তোমার মূল্য হয়ে গেছে 120, ঠিক আছে? তাহলে ব্যবহার কত হবে? তাহলে এমন কিছু গুণ করতে হবে যাতে এই দিকটা সমান থাকে। না এটা এইভাবে যাই হোক, নর্মালি যেটা করতে হয় 100 থেকে 120 হলো, তাহলে 120 থেকে 100 করতে হবে। মানে এইরকম যদি থাকতো তাহলে ঠিক হতো। হ্যাঁ, এরকম যদি থাকতো, ধরো এটা আগে তোমার মূল্য ছিল এটা আর ব্যবহার ছিল এটা, তাহলে পরে মূল্য হয়ে গেল 120, তাহলে তোমার গুণফলটা অপরিবর্তিত রাখার জন্য ব্যবহারটাকে তোমাকে 100 বানাতে হবে, বুঝতে পারলে? বুঝলাম। তার মানে 120 থেকে 100 করতে হবে, তাহলে ওখান থেকে তুমি পার্সেন্টেজটা পেয়ে যাবে। তার মানে 20 কমাতে হচ্ছে কতর মধ্যে, আউট অফ 120। তার মানে কাটাকাটি করলে 6 20 120, 1 6, 1 6 মানে আমরা জানি কত হয়, 33.33 পূর্ণ সামথিং এর অর্ধেক, তার মানে 16 এটা মানে 16 দিয়ে অ্যান্সার হবে। বাট এখানে ভ্যালুটা ভুল দেওয়া আছে, এটা 16 পূর্ণ 2 এর 3, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো অপরিবর্তিত যদি থাকে জাস্ট সিম্পলি এই হিসাবটাই করবে যে 100 থেকে 120 হলো, তার মানে ওটাকে 120 থেকে 100 নিয়ে আসতে হবে, সিম্পল। মানে এই অঙ্কের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, ঠিক আছে? যাই হোক, সিমিলারলি একই রকম যে ব্যবহার যদি বলে তাহলে মূল্য তো অ্যাডজাস্ট আমরা করবো না, যে সেই জন্য ওই অঙ্ক থাকে না। আচ্ছা দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে, ঠিক আছে? মানে এখানে ওই একই গল্প, সেম আগের মতনই, তাহলে আগের মতনই অ্যান্সার একই রকম হবে, 120 থেকে 100 থেকে 120, তাহলে 120 থেকে 100, ওই অ্যান্সার হবে বি, ঠিক আছে? আগের মতনই, জাস্ট এখানে দেখো কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো, তারপরে আবার 20% কমে গেল, তাহলে মোটের উপর কত পরিবর্তন হলো, তাহলে এটার অ্যান্সার কি হবে? এরা তো এই ফর্মুলাতে বসে যাবে। হ্যাঁ, এটা আমি অলরেডি করিয়েছি, কিন্তু দুটো সমান আছে না? 4%, হ্যাঁ 4% কমবে, মনে রাখবে এগুলো। এই যে এই এবার হচ্ছে 16 নম্বর অঙ্কটা, দেখো এটা কিন্তু আমি বলে দিয়েছি এটা কি করতে হবে, এটা ওই জন্য হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? মুখে মুখেই করা যাবে। এই 20 আর 30-এ 50 আর এদের দুটোর গুণফল 3 2 গুণে 6, 50 আর 6 56, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 56%, ঠিক আছে? মুখে মুখে কিন্তু এটা হয়ে যাবে। যাই ওই ফর্মুলাটা x + y + xy, যেহেতু দুটো শূন্য আছে তার মানে এক্সট্রা 6% হবে, আর দুটোই যেহেতু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সিম্পলি যোগ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা 16টা করব,
এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার মানে আয় যদি ধরে নিই যে 100 টাকা হয়, তার মানে আয়টাকে ও কিভাবে ব্যবহার করে, কিছু টাকা সঞ্চয় করে আর কিছু টাকা খরচ করে, তাই তো? তাহলে সঞ্চয় কত করে? 10%, তার মানে 100 টাকা 10 টাকা করবে, সঞ্চয় করবে, আর 90 টাকা খরচ করবে, এই তো হিসেব। এবার বলছে তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে আয় কি বলছে, আয় 10% কমে গেল, তার মানে 100 টাকা আগে আয় ছিল, এখন 10% কমে 90 টাকা হয়ে গেল, কিন্তু সে খরচ কিন্তু বলছে সঞ্চয় একই রাখছে, তার মানে এখনো সে 10 টাকাই সঞ্চয় করছে, তাহলে তাকে কত খরচ করতে হবে বলো? এখন বর্তমানে আয় হচ্ছে 90 টাকা, সঞ্চয় হচ্ছে 10 টাকা, তাহলে 80 টাকা। তাহলে কত কমলো? 90 থেকে 80 হলো, তাই না? তাহলে কত পার্সেন্টেজ চেঞ্জ হলো, শতকরা কত কমবে, তার মানে এখানে 10 কমলো কতর মধ্যে, 90 এর মধ্যে, তার মানে 1/9 ইন্টু 100 করলে পার্সেন্টেজটা পাবো আমরা। তাহলে আসছে 0 0 যদি কেটে দিই তাহলে 100/9%, তাহলে 9 11 99, হাতে থাকলো 1, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেল এই। কি ক্লিয়ার তো নাকি? হ্যাঁ বুঝেছি। চলো নেক্সট, দুটো হোমওয়ার্ক থাকলো সাকসেসিভ পার্সেন্টেজ দিয়ে। আচ্ছা চলো 20 নম্বর কোশ্চেন দেখি। পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে সে পাস নম্বরের থেকে বেশি পেয়েছে না কম পেয়েছে? সে তো ফেল করে গেছে, কম পেয়েছে। কত কম পেয়েছে? 35। তার মানে ধরো এই জায়গায় আছে তোমার 36% এর ভ্যালু, আর সে পেয়েছে 190, কত কম পেয়েছে? 35। তার মানে এর সঙ্গে যদি আমি 35 যোগ করি তাহলে কি পাবো? 36%। 36% পেয়ে যাবো, তার মানে 36% এর ভ্যালু হচ্ছে 190 প্লাস 35। তাহলে এখান থেকে তুমি পরীক্ষায় মোট নম্বর মানে 100% এর ভ্যালু বের করে নেবে, তাহলে 36% সমান 225, তাহলে 100% এর ভ্যালু হচ্ছে 225 ইন্টু 100 ডিভাইডেড বাই 9 দিয়ে কেটে দেবো, 4 9 36, 9 দুগুণে 18, 25 আসবে 625, 4 6 24, 6 এর থেকে একটু বেশি 625, ঠিক আছে? বুঝেছি। এইখানে আবার দেখে 10 নম্বরের জন্য পাস করলো, তার মানে 10 নম্বর বেশি, তার মানে এখান থেকে 10 কমিয়ে দিলে তুমি 30% এর ভ্যালু পেয়ে যাবে, হয়ে যাবে। এখানে দেখো এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেল, এটাও কিন্তু দেখো ওই দ্রব্যের মতনই, মানে টোটাল আয় সমান হচ্ছে ভাড়া গুণিত যাত্রী সংখ্যা, তাই না? তার মানে এখানেও আমার ওই সাকসেসিভ পার্সেন্টেজের গল্প, তাই না? বলো আয় সমান, এটা তো সেই 4%ই কমবে। হ্যাঁ, ভাড়া গুণিত যাত্রী সংখ্যা। তাহলে বুঝতে পারছো যে এটাও সাকসেসিভ পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? ওই জন্য এটা হোমওয়ার্ক দিয়েছি, আর তুমি মুখে মুখেই বলে দিতে পারলে 4% কমবে। চলো তাহলে আমরা এই অঙ্কটা করি। কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো এবং উভয় বিষয়ে 15% ফেল করলো, তাহলে শতকরা কত জন উভয় বিষয়ে পাস করলো? এই ধরনের অঙ্ক জেনারেলি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারি। ভেন ডায়াগ্রামকে এইভাবে লেখা হয়। আচ্ছা আমি একটু বাথরুম থেকে আসছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, তো কি বলেছে দেখো, 40% ইংরেজিতে ফেল করেছে, ঠিক আছে? তার
তার মানে 60% পাস করেছে, 30%, আচ্ছা এইটাকে আমি ইংরেজির ঘরে রাখি আর এইটাকে আমি গণিত মানে ম্যাথমেটিক্স, ঠিক আছে। ধরো এটা হচ্ছে 15%, দুটোতেই ফেল করেছে, ঠিক আছে, দুটোতেই ফেল করেছে এইটা। আর 40% ইংরেজিতে ফেল করেছে, তার মানে এই 40%-এর মধ্যে কিন্তু এই 15%টা ঢুকে আছে, ইয়েস অর নো? হ্যাঁ, তার মানে এইটা এই জায়গাটা কি বোঝাচ্ছে, এই জায়গাটা হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করেছে, শুধু ইংরেজিতে ফেল করেছে, তাই না? তাহলে এর শুধু যদি বলি তাহলে এটা আসবে আমার 40 - 15 25%, বুঝতে পারলে? আর এখানে দাঁড়াবে শুধু ম্যাথে ফেল করেছে মানে 30 - 15 15%। তার মানে এই যে টোটাল যদি আমি করি তাহলে এই টোটাল হচ্ছে যারা কোনো না কোনোটাতে ফেল করেছে, বুঝতে পারলে? তার মানে এদের বাইরে যেটা দাঁড়াবে, এদের বাইরে যেগুলো থাকবে সেগুলো কোনোটাতেই ফেল করেনি, এগুলো শুধু পাস, পাস দুটোতেই পাস করেছে। তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 25 + 15 + 15, তাহলে কত আসবে, 40 - 55, ঠিক। তার মানে 55% ফেল করেছে কোনো না কোনো বিষয়ে, কেউ একটাতে করেছে, কেউ দুটোতেই করেছে, কেউ শুধু ইংরেজিতে ফেল করেছে, কেউ শুধু অঙ্কে ফেল করেছে, কেউ দুটোতেই ফেল করেছে, বুঝতে পারলে? তাহলে এই যে 55টা আমরা পেলাম সেটা হচ্ছে ফেল, আর এদের বাইরে যারা থাকছে তারা হচ্ছে দুটোতেই পাস করেছে, তার মানে এর বাইরে হচ্ছে আমার 45%, ক্লিয়ার? বুঝেছি। তাহলে এই ধরনের অঙ্ক আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করব। এই অঙ্কটাও দেখো একদম ভেন ডায়াগ্রাম দিয়েই হবে, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে রাখছি। ঠিক আছে, এখানে পাস করেছে আর ফেল করেছে জানতে চাইছে, একই রকম। চলো এবার আমরা 25টা করি। রেকর্ডিংটা বন্ধ হলো না, আছে। হ্যাঁ দেখো, এক শহরে জনসংখ্যা ছিল এত, প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে 2 বছর পর কত হবে? মানে পি থেকে এ, আবার এ থেকে আরেকটা এ, এরকম মানে 2 বছর যেহেতু হচ্ছে, তো মানে এখানে কনজিকিউটিভ ইয়ার, বুঝতে পারলে? তাহলে আমার প্রথমে ছিল 18, কত 4টা শূন্য, তাহলে তার সঙ্গে যদি আমি দেখো 100 নিচে রাখতে হবে, 110 উপরে রাখতে হবে, এটা গুণ করলে আমি এটা পাবো, আবার একই জিনিস দিয়ে যদি গুণ করি তাহলে আমি এইটা পাবো, তার মানে দুবার গুণ করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, এবার 0 0 কাটো, এখানে দুটো আর এখানে দুটো, তাহলে আমার দাঁড়ালো কত, × 11 × 11। দেখো এই গুণটাও খুব সহজে করবো, 11 গুণের টেকনিক আমরা তোমাকে শিখিয়েছি তোমাদেরকে। তাহলে প্রথমে একবার 11 দিয়ে গুণ করবো, তারপর আবার 11 দিয়ে গুণ করবো, এটাকে আবার 121 করে গুণ করবো না, হ্যাঁ, কারণ 11 দিয়ে গুণ করা যেহেতু সহজ, আমরা ধাপে ধাপে করব। তাহলে দেখো 0 0 থেকেই যাবে, এবার 8 আর 1 9, আর একটা 1 × 11, আবার একই রকম ভাবে, তাহলে 0 0 থেকে গেল, তারপর এখানে থাকবে 8 8 9 17, 7 হাতে থাকলো 1, 9 1 10 আর 1 1, হাতে থাকলো 1, ঠিক আছে, 2 1 7 8 0 0, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু শর্টকাট টেকনিকটা এখানে কিন্তু কাজে লেগে গেল, 11 মাল্টিপল যখনই পাবো তখনই আমরা এই টেকনিক ইউজ করব। তো নেক্সট কোশ্চেন যাই, 26 নম্বর অঙ্ক কি বলছে,
একটা বর্তমান জনসংখ্যা আছে এত, প্রতি বছর 10% করে যদি বৃদ্ধি পায়, তাহলে 3 বছর আগে কত ছিল? তাহলে আমাকে ব্যাকে যেতে হচ্ছে। ব্যাকে যেতে গেলে 100 কিন্তু ওপরে হয়ে যাবে, তাই না? এবং 10% বৃদ্ধি পেয়েছে মানে 110 নিচে হবে। তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে 7986 ইন্টু 100/110। ঠিক আছে, 3 বার যেহেতু, তাহলে 3 বার তোমাকে এরকম করতে হবে। 3 বছর যেহেতু আমি পিছনে যেতে চাইছি, সেই জন্য 3 বার গুণ হবে। কি ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি। এবার জাস্ট কাটাকাটি করার খেল। তাহলে 3 বার 11 দিয়ে কাটতে হবে, আশা করি পেরে যাবে। পারবো। চলো আর করছি না, এটাও তো ওই ভেন ডায়াগ্রাম দিয়ে হয়ে যাবে। চলো এটা হয়ে গেল। 28টা 15% বৃদ্ধি পেলো, বিক্রয় 20% কমে গেল, তাহলে বিক্রয় বুঝতেই পারছো কিসের অঙ্ক। আচ্ছা 29টা আমি করাচ্ছি, কেন করাচ্ছি? দেখো এখানে খরচ অপরিবর্তিত নেই, এখানে খরচ আবার 4% বেড়ে গেল। কি বলছে? মূল্য 30% বৃদ্ধি পেল, আর ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। তাহলে বলছে ব্যবহার কি হারে কমানো হয়েছে। ঠিক আছে, তো আমরা খরচ ইকুয়াল টু মূল্য গুণিত ব্যবহার, আমরা জানি এই দুটোর উপরে সাকসেসিভ পার্সেন্টেজ দিয়ে আমি 4% পাই। তা এটা হচ্ছে 4%, খরচ বেড়ে গেল +4, আর এইদিকে 30% মূল্য বৃদ্ধি পাচ্ছে +30, আর এদিকে x% মাইনাস করা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব, মনে আছে ফর্মুলাটা? এই দুটো সাকসেসিভ করে আমি এইটা পাচ্ছি, তার মানে 30 মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 30 ইন্টু x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু +4। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে এবার আর কি তোমার ওই ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমার দাঁড়াচ্ছে, আমি এই x গুলোকে সব ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 30 মাইনাস 4 করলে 26 ইজ ইকুয়াল টু x প্লাস 3x/10। এটাকে যদি তুমি ইয়ে করো, তাহলে এটাকে তুমি লিখতে পারো 10x/10, সরি 10, হ্যাঁ 10x/10 লিখতে পারো। তো 10x আর 3, তাহলে 13x ডিভাইডেড বাই 10 হয়ে যাবে। তার মানে x সমান কত? 26 ইন্টু 10 ডিভাইডেড বাই 13, 13 দুগুণে 26 ইকুয়ালস টু, তার মানে 20% কমানো হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বুঝেছি। চলো 30 নম্বরটা হোমওয়ার্ক। এখানে দেখো, এখানে 3 বার ব্যবহার করা হয়েছে। বর্তমান বেতন এত, পরপর 3 বার এইভাবে এইভাবে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 বছর পর বেতন কত হয়েছে জানতে চেয়েছে। বলেনি যে 3 বারে টোটাল মানে ওভারঅল সাকসেস পার্সেন্টেজ কত জানতে চাইনি। ঠিক আছে, আমরা যেমন ওভারঅল সাকসেসিভ পার্সেন্টেজটা 2 বারের জন্য ব্যবহার করি, 3 বারের জন্য না। 3 বারের জন্য যদি তোমাকে করতে হয়, তাহলে 2 বারের জন্য করে যেটা পেলে তার উপরে আবার আরেকবার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমরা যাই হোক এখানে বেতনটা জানতে চাইছি। তো প্রথমে ধরো 10,000, এর উপরে 10% বৃদ্ধি পেলো, তাহলে আমাকে 110/100 করতে হবে। তাহলে যেটা হলো সেটাকে আবার 20% বাড়াতে হবে, তাহলে 120/100 দিয়ে গুণ করতে হবে, তারপরে 130/100 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে কি না বলো? বুঝেছি। ঠিক আছে, তুমি কিন্তু ফাইনালি একদম লাস্টে গিয়ে 11 দিয়ে গুণটা করবে, এটাকে শেষে রাখবে, বাকি গুণগুলো আগে করে নিতে হবে। তুমি কিভাবে গুণটা করবে সেটা। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি তোমাকে, লাস্টে কিন্তু 6 আসবে, এটা বোঝাই যাচ্ছে। 3 দুগুণে 6, লাস্টে কিন্তু 6 আসবে, তার মানে অ্যান্সার হবে এইটা সি অথবা এ। ঠিক আছে, আর মোটামুটি তুমি দেখো 60%,
60% মানে বোঝা যাচ্ছে যে তোমার মোটামুটি 10,000, তো 10,000-এর 60% মোটামুটি 6,000-এর বেশি হবে, তার মানে 16,000-এর বেশি অ্যান্সার আসবে। তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? তাহলে সিটা হবে বোঝা যাচ্ছে। দেখো অঙ্কটা কিন্তু আমি গুণটা করলামই না, ঠিক আছে? গুণটা কিন্তু আমি করলাম না। ঠিক আছে, সবাই বুঝলে কিনা বলো ঠিকটা? আমরা শুধু দেখলাম যে এই যে 3 দুগুণে 6, এখানে যেহেতু 1 আছে তাহলে 6 ইন্টু 1 6ই হবে, তার মানে এই যে শেষের নন জিরো ডিজিটটা 6 হতে হবে। তা 6 আমার দুই জায়গায় আছে, যদি এক জায়গায় থাকতো তাহলে তো ওখানেই লেটা চুকে যেত। এবার আমি দেখছি যে আমার টোটাল কত বৃদ্ধি পেয়েছে। দেখো 10 প্লাস 20 30 30 60, মিনিমাম 60। আরো কিছু এক্সট্রা অ্যাডিশনাল হবে ওই যে সাকসেসিভের জন্য, যে ওই যে গুণ করে করে যে ভ্যালুগুলো পাচ্ছি সেখানে তো আরো কিছু অ্যাডিশনাল হবে, মানে 60-রও বেশি হবে। তাহলে 60 মানে তোমার 6,000 হয়ে যায়, 6,000 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল 16,000-এর থেকেও ভ্যালুটা বড় হওয়া উচিত, সেই জন্য এটাই অ্যান্সার। এবার তুমি গুণ করে দাও, মিলিয়ে নেবে লাস্টে। চলো নেক্সট কি বলছে দেখো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10% 20% এত করে হ্রাস পেয়ে এইখানে পৌঁছেছে, ঠিক আছে? তাহলে গাড়িটির দাম কত ছিল? তাহলে এটা কিভাবে আমরা করব? তাহলে এটা একটা উল্টো দিকে যেতে হবে। তাহলে এখান থেকে প্রথমে দেখো 10% বেড়েছে, তারপরে 20 বেড়েছে, তারপরে 30 বেড়েছে, তাই না? তাহলে আমি যদি ব্যাকে যেতে চাই তো প্রথমে 30 বাড়ার আগে কত ছিল, তারপরে কত ছিল, তারপরে কত ছিল। তাহলে ওই যে আমি ব্যাকে যাচ্ছি 3 বার, তার মানে 100 কিন্তু ওপরে হবে। 30 প্রথমে 30-এর জন্য নিচে, তারপরে 20, তারপরে এরকম হবে। এখানে কিন্তু দেখো অর্ডারটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, তুমি আগে পরে করলেও কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এইখানে ওই অর্ডারটা ম্যাটারই করে না। যাই হোক, এবার তুমি 0.03টা কেটে দাও। এখানে 3টে। আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে যেহেতু আগেন এখানে 10 20 আর 30 যোগ করলে 60% অ্যাট লিস্ট কমবে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা প্রথমটাই হবে, মানে কোনো ক্যালকুলেশন করারই তো দরকার হচ্ছে না। না 60% অ্যাট লিস্ট নয়, কিন্তু ভ্যালুটা কিন্তু 60 এর কম হবে। দেখো এখানে 60 এর কম হবে। হ্যাঁ কেন কেন বলো তো, আমরা যখন হ্রাস করি দেখো দুবার সাকসেসিভ হ্রাস করলে কি হচ্ছে, মাইনাস মাইনাস তারপরটা প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে তোমার এফেক্টিভ তোমার পার্সেন্টেজটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে, তার মানে ওভারঅল চেঞ্জটা 60 এর কম হবে। হ্যাঁ মানে 60% এর বেশি কমে যাবে। হ্যাঁ কম কমবে, মানে ধরো লাইক 50% কমতে পারে এরকম। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ এটা তো কমবে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। যেমন আমি যদি দেখি যে তুমি যদি ওভারঅল পার্সেন্টেজ দিয়েও করতে পারো জিনিসটা, যে প্রথমে এই দুটোর উপরে সাকসেসিভ করলে কত আসছে, -10 -20 +2, তার মানে 28%, -28 তারা, ঠিক আছে? তারপরে এদিকে হচ্ছে -28 -58 প্লাস এদিকে গুণ করে, মানে 28 ইন্টু 30 3/10 এরকম আসবে, মানে 30 0 কেটে দিয়েছি আমি। তাহলে দেখো 3 25 75, আরো 7% কিন্তু এখানে মাইনাস আছে, সো অ্যারাউন্ড -52% ওভারঅল এরকম হবে। তার মানে প্রায় অর্ধেক আগে ছিল। বুঝতে পারলাম। তার মানে কত অ্যান্সার হওয়া উচিত? 50,000 5 লাখ আড়াই। ওটা কিছু ভুল আছে নাকি? 5 লাখের অর্ধেক করলে মোটামুটি বেশি। ও এগুলো তো হ্রাস পেয়েছে, ও দেখেছো কত বাজে ভুল করেছি, এগুলো তো হ্রাস পেয়েছে না, সরি। এখানে আমার
পাবে, এগুলো এগুলো সব মাইনাস হবে, মানে 10 থেকে 10 মাইনাস করলে কত হচ্ছে 70, এদিকে 80, এদিকে 90, এরকম। ঠিক আছে, যদি বৃদ্ধি হতো তাহলে আমার এখানে ওই ভ্যালুগুলো, কারণ এর থেকে কিন্তু মানে প্রায় 50% বেশি হবে, মানে ডবল করে দিতে হবে। ডবল করে দেওয়ার জন্য অ্যান্সারটা আই থিঙ্ক এটাই হবে, ঠিক তো? 50% বেড়ে যাবে। হ্যাঁ, এরকমই অ্যান্সার হওয়া উচিত, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এ আর বি এর মধ্যে। তো ঠিক নয়, এটা তো আমি এই দিক থেকে দেখছি 50, মানে এইদিকে যদি 100 থাকে, এইদিকে এখন 50, মানে 50 থেকে 100 করতে গেলে 50 হলো, তাহলে 50-এর আগে 100। হ্যাঁ, এটাই মোস্ট প্রবাবলি হবে। ক্যালকুলেশনটা করে দেখা। হ্যাঁ হ্যাঁ, ওটাই বি অ্যান্সার, ঠিকই আছে, কারেক্ট গেস। বুঝলাম। এটা তো একই রকম অঙ্ক, এখানে পরপর কমেছে, তো এখানে ওই ওই রকমই হবে। ঠিক আছে, এখানে 3 বছর পর জানতে চেয়েছে, তার মানে 100টার নিচে হবে। এটাও তুমি ওই সাকসেসিভ পার্সেন্টেজ দিয়েও মোটামুটি একটা করতে পারো, বা লাস্ট ডিজিট দেখে করা যাবে না, আশা করি 44-এর অ্যান্সার হবে। এক্সাক্ট ক্যালকুলেশন মনে হয় এখানে ইউজ লাগবে। ঠিক আছে, সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে, তো তোমার এক্সাক্ট ভ্যালুটাই এখানে ইউজ লাগবে। কি বলছে, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% খরচা করবে। তার মানে দেখো, প্রথমে ধরো ওর বেতন হচ্ছে 100%, 20% ভাড়া দিল, তারপর 20% এখান থেকে মাইনাস হলো, 80% থাকলো। এই 80%-এর 70% খরচা করবে, তার মানে 8-9-72, সরি 7-8-56, 56%। তাহলে ও মানে এই তোমার বেতনের 56% কিন্তু খরচা করবে, বোঝা গেল? তাহলে সংসার খরচ সমান 80%-এর 70% ইকুয়াল টু 7-8-56%। তার মানে বেতনের 56% হলো, বুঝতে পারলে? এই 70টা বাকির মানে এই 80%-এর 70%, তাহলে এটা বেতনের কত পার্সেন্ট? বেতনের জন্য 56%। ঠিক আছে, তাহলে তার সঞ্চয় দাঁড়ালো 3600। ঠিক আছে, তার মানে তুমি যদি এখান থেকে এটি বিয়োগ করো, তাহলে তোমার দেখো 20 আর এদিকে 56 কত হচ্ছে 76। তাহলে বাকি থাকলো কত? তাহলে সঞ্চয় কত হলো? 24%। ইয়েস অর নো? দেখো, এটা তুমি এইভাবেও ভাবতে পারো যে দেখো, সংসার খরচ করছে 80%-এর 70%, তার মানে 80%-এর 30% ও সঞ্চয় করছে। তাহলে 80%-এর 30 মানে 3-8-24%, তাহলে সঞ্চয় হচ্ছে 24%। ঠিক আছে, ওইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, যেখানে 20 আর 56 যোগ করলে 76, তাহলে 100 থেকে 76 মাইনাস করলে 24%, তাহলে এই 24%টাই হচ্ছে 3600। তাহলে 24% সমান 3600, তাহলে এখান থেকে 100% সমান 3600 ইন্টু 100 ডিভাইডেড বাই 24। তাহলে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 3 12 36, তাহলে আসলো আমার 30,000 ডিভাইডেড বাই 2,
যেন 15 হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে এই যে 5000 ভোটে জয়লাভ করে মানে কি, এই 5000টা কি দুজনের মধ্যে ডিফারেন্স না? হ্যাঁ, তাহলে বলো একজন যদি 60% পায় তাহলে অন্যজন কত পেয়েছে? 40%। তাহলে ওদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট? 20%। তাহলে এই 5000টা তাহলে কার 5 সঙ্গে হাজার 20 সমান হবে, হবে? 20% এর সাথে। ব্যাস, ওখান থেকে 5 দিয়ে গুণ করে দিলে তুমি 100% এর ভ্যালু পেয়ে যাবে, মানে 25000 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো ঠিক আছে, তো এই অঙ্কগুলো দেখো মোটামুটি সিমিলার টাইপের অঙ্ক, আমি এগুলো আর করছি না, এগুলো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। ঠিক আছে, একদম সিমিলার। এটাও করতে পারবে। এইটা আমি করি, এটা জাস্ট বলে দিচ্ছি কি করতে হবে। এখানে বলছে 12,000-এ 2 বছরে এত বেড়েছে, মানে 2 বছরের কম্পারিজনে যেরকম হয়েছে সেই সিমিলার ভাবেই তো বৃদ্ধি পাবে। তাহলে 6 বছর মানে 3টে 2 বছর, তাহলে তোমার আচ্ছা জনসংখ্যা হচ্ছে এত, 2 বছর পরে হয়েছে এত, তাহলে 6 বছর পর কত হবে? তার মানে 12,000 থেকে 18,000 ডিভাইডেড বাই 12,000, মানে 2 বছরে এত গুণ বৃদ্ধি পায়। তাহলে 6 বছরে কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে এই জিনিসটা এইটাকে কাটাকাটি করে নাও, 3-এর 2, কারণ এই 3-এর 2 গুণই আবার, তাহলে দেখো এটা 2 বছর পর, তাহলে আবার একটা 3-এর 2 হলে 4 বছর পর, আবার একটা 3-এর 2 হলে 6 বছর পর, তাহলে এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তুমি যদি অ্যান্সার করো তাহলে যেটা পাবে সেটাই হবে অ্যান্সার। স্যার আপনি এটা 18,000 বাই 12,000টা কেন করলেন, মানে এটা কত গুণ বাড়লো 2 বছরে? 12,000 থেকে যদি 18,000 হয় তাহলে কত গুণ বাড়লো? তাহলে 18,000 বাই 12,000 কত গুণ 18,000 বাড়লো? বাই 12,000। হ্যাঁ, সেই তত গুণই তো আবার বাড়বে না, আবার 2 বছর পর তত গুণই বাড়বে, ওই জন্যই ওইভাবে গুণ করে করে অ্যান্সারটা। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 2:3, যদি এত% ছাত্র এবং এত% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো পার্সেন্টেজের অঙ্কে আমরা সবসময় 100 ইন্টু ধরবো, তার মানে আমরা ধরবো ধরি ছাত্র সমান 200x ধরবো, কারণ অনুপাতটা যেহেতু বলে দিয়েছে না, তো আমরা সেই জন্য 200x ধরলাম, আর ছাত্রী ধরলাম 300x। ঠিক আছে, তাহলে আমি ছাত্র জেনে গেলাম, ছাত্রী জেনে গেলাম। এবার বলছে দেখো 20% ছাত্র অপ্রাপ্ত বয়স্ক, সরি প্রাপ্তবয়স্ক, তাহলে এদের মধ্যে 20% করলে কত আসবে? 10% মানে 20, 20 দুগুণে 40, তাহলে 40x হচ্ছে প্রাপ্তবয়স্ক, আর ছাত্রীদের মধ্যে 30%, 3 3 9, তাহলে কত আসবে? 90x। তাহলে বাকিগুলো অপ্রাপ্ত, তাহলে এখান থেকে অপ্রাপ্ত কত আসছে? 160, আর এখান থেকে আসছে 200
10 এত অপ্রাপ্ত কতর মধ্যে টোটাল হচ্ছে 500 এর মধ্যে ঠিক আছে তাহলে এটাই হবে অ্যানসার ইনটু 100 করলে পার্সেন্টেজ পাবো বুঝলে তাহলে এবার কাটাকাটি করো x x কেটে গেল তাহলে আমার থাকলো কত এদিকে হচ্ছে 16 আর 21 36 37 37 500 0 কেটে গেল স্যার ওই 160 আর 210 ওই জায়গাটা বুঝলাম না আচ্ছা এখানে কি জানতে চাইছে এগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক ঠিক আছে আমি একটু কম লিখছি বলেই হয়তো তোমরা বুঝতে পারছো না এগুলো হচ্ছে প্রাপ্ত বয়স্ক আর প্রশ্ন করেছে অপ্রাপ্ত বয়স্কের হার তাহলে টোটাল হচ্ছে 200 জন 200x ছাত্র তার মধ্যে প্রাপ্তবয়স্ক 40 তাহলে অপ্রাপ্ত বয়স্ক কতজন হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি ঠিক আছে তো এইটা এই ক্যালকুলেশনটা করার জন্য আমি আরেকটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি ওপর নিচে তাহলে এটা হয়ে গেল 100 এটা হয়ে গেল 100 কেটে গেল তাহলে থাকলো আমার 74 ঠিক আছে অ্যানসার হয়ে গেল 74% আচ্ছা এটা হোমওয়ার্ক এটা আশা করি বুঝতে পারবে এই একই টাইপের অঙ্ক আমরা করেছিলাম তো এটা করবে সরি দেখতে পাচ্ছ এখানে তোমার সাকসেসিভ পার্সেন্টেজ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে বেড়ে যাবে নম্বর অঙ্ক কি বলছে দেখো ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল তাহলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত ঠিক আছে কমে গেছে বর্তমান মূল্য মানে কমে যাওয়ার মূল্য ঠিক আছে তো এইটা x ধরে করতে পারো ধরি পূর্বে মূল্য ছিল 100x টাকা পার কেজি ঠিক আছে তাহলে এখন তাহলে বর্তমান মূল্য কত হবে 75x ঠিক কিনা বলো হ্যাঁ এবার বলছে তাহলে আগে 45 টাকায় কত পেতে আর এখন 45 টাকায় কত পেতে এদের দুটো ডিফারেন্স হবে 5 ঠিক আছে ওইটাকে ইকুয়াল করে তুমি x এর ভ্যালু পেয়ে যাবে তোমার কিন্তু 75x এর ভ্যালু দরকার তাহলে আগে 1 কেজির দাম ছিল 100x টাকা তাহলে 45 বা 100x টাকায় তুমি 1 কেজি পেতে তাহলে 45 টাকায় কত পেতে তাহলে 100x টাকায় যদি আমি 1 কেজি পাই তাহলে 45 টাকায় কত পাচ্ছি তাহলে 45 ডিভাইডেড বাই 100x এটা আগে পেতাম ঠিক আছে আর এখন তাহলে কত পাচ্ছি এখন পাচ্ছি 45 বাই 75x এই দুটো ডিফারেন্স করলে আমি 5 পাবো তার মানে এটা বেশি
তাহলে 45/75x মাইনাস 45/100x ইজ ইকুয়াল টু 5। এখান থেকে x এর ভ্যালু বেরোবে। ঠিক আছে, তা কাটাকাটি কর। 45টা কমন নিয়ে নিচ্ছি আর x টাও কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো আমার এদিকে 1 এর 75 মাইনাস 1 এর 100 ইজ ইকুয়াল টু 5। এই 5 আর 5 9 45 গেল। আর এখান থেকে আবার 25ও কমন নিতে পারো, তাহলে আরো সুবিধা হয়ে যাবে। তাহলে 9/25x, তাহলে এখানে থাকলো 1 এর 3 মাইনাস 1 এর 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার থাকলো এদিকে 9/25x ইন্টু এদিকে হলো 12, 4 মাইনাস 3 1 ইজ ইকুয়াল টু 1। তার মানে বোঝাই যাচ্ছে 3 ইন্টু 4, 3/4। তার মানে x এর ভ্যালু তাহলে কত হচ্ছে, এখান থেকে আমি যদি আবার এদিকে আসি 3/100x ইজ ইকুয়াল টু 1। তার মানে x এর ভ্যালু আমার কিন্তু 75 এর দরকার। সো 100x ইকুয়ালস টু 3, তাহলে 75x ইজ ইকুয়াল টু কত হবে বলো? দুদিককে 100 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, আর 75 দিয়ে ভাগ করলে 25 এদিকে 4 9/4, তার মানে 2.25 আসছে নাকি? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। হোমওয়ার্ক এগুলো করবে তোমরা। এটাও এই টাইপের অঙ্ক আমি অলরেডি করলাম, তো আর আমি এটা করছি না, এটা তোমাদের হোমওয়ার্ক রাখছি। আর মোটামুটি করার খুব অতটা দরকার আছে কিনা দেখে নিচ্ছি। এগুলো এই টাইপের অঙ্ক করেছি, হয়ে যাবে। এই টাইপের অঙ্ক করেছি, ওই 300x আর 400x ধরে করে নিলেই হয়ে যাবে। এই টাইপের অঙ্ক করা আছে। একদিনের কত অংশ, সব পুরোটাকে কনভার্ট করে নিতে হবে ঘন্টায় বা মিনিটে, দিয়ে কাটাকাটি করে তোমার অংশ বেরিয়ে যাবে। এগুলো করবে, এটাও সিমিলার টাইপের আছে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক আমি অলরেডি করেছি, এগুলোও হয়ে যাবে। এগুলো তো জাস্ট সিম্পল ক্যালকুলেশন আছে। এই টাইপের অঙ্ক করেছি, মোটামুটি সবই করেছি। ঠিক আছে, আর নেই, যাই হোক ঠিক আছে। চলো তাহলে এটা মোটামুটি শেষ হলো। পার্সেন্টেজটা আমি পুরোটা শেষ করে দিলাম, যার জন্য ক্লাসটা একটু বড় হলো। ঠিক আছে।